আচ্ছা, আচ্ছা। সো এখন আমরা যে ব্যাপারটি দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন ব্যাপারটা শেষ হলো। এখন আমরা দেখার চেষ্টা করবো যে কিওয়ার্ড। আমরা হচ্ছে কিওয়ার্ড এই কনসেপ্টটা বা এই টপিকটা হচ্ছে দেখার চেষ্টা করছি। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে এখন কিওয়ার্ড এই টপিকটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলার চেষ্টা করব। ওকে, আসেন শুরু করি। সো কিওয়ার্ড ব্যাপারটা কি? প্রত্যেকটা ভাই প্রোগ্রামিং ভাষার মধ্যে কিছু শব্দ আছে, একদম মাথার মধ্যে স্পষ্ট করে গেঁথে নিতে হবে। কিছু সংরক্ষিত শব্দ, প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষায় কিছু সংরক্ষিত শব্দ আছে, যেগুলো যেগুলো আমাদের প্রোগ্রামিং রচনার সময় আমরা ব্যবহার করে থাকি। এগুলোকে ব্যবহার করা হবে, এগুলোকে বলা হবে কি ওয়ার্ড। কি ওয়ার্ড। আচ্ছা, এখন কিওয়ার্ডটা যদি সামান্য ব্যতিক্রম হয় বা ভুল হয়, তাহলে এই প্রোগ্রামটা ভুল ফলাফল দিতে পারে। প্রোগ্রামটা ভুল ফলাফল দিতে পারে। আপনি বলবেন এগুলো কেন ব্যবহার করা হয়? এগুলো ব্যবহার করা হয় কম্পাইলার বা হচ্ছে ইন্টারপ্রেটার। আমি জানি আমার অনুবাদক প্রোগ্রাম, এগুলো আমার অনুবাদক প্রোগ্রাম। সো কম্পাইলার যখন কোনো একটা প্রোগ্রামকে কম্পাইল করে, তখন কিওয়ার্ডের জন্য মানে কিওয়ার্ড দেখে সে বুঝতে পারে এইটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে। সো অনুবাদক প্রোগ্রামের বা কম্পাইলারের কাজ করতে সুবিধা হয় এটির মাধ্যমে, কিওয়ার্ডের সাহায্যে। কিওয়ার্ডের নাম, কিওয়ার্ড সমূহ একটা একক শব্দ হবে বা ওয়ার্ড হবে। একটা একক শব্দ হবে, জাস্ট সিঙ্গেল ওয়ার্ড হবে, কোনো ফাঁকা স্থান থাকবে না। এরপর সব সময় ইংরেজি ছোট হাতের অক্ষর হবে, আর দুইটা কিওয়ার্ড একত্রে ব্যবহার করতে হলে মাঝে ফাঁকা স্থান দিতে হবে। একটু বুঝিয়ে বলছি। মনে করেন ইফ, মনে করেন হচ্ছে ইফ, এইটা একটা কিওয়ার্ড। এরপর আরেকটা কিওয়ার্ড মনে করেন হোয়াইল। আরেকটা কিওয়ার্ড কি ভাই? হোয়াইল। এখন এই ইফ আর হোয়াইল দুইটা ব্যবহার করার জন্য মাঝখানে দিতে হবে ফাঁকা স্থান, স্পেস। কিন্তু আই লেখার পর আপনি যদি এফটা এভাবে দেন, মাঝখানে যদি ফাঁকা স্থান দেন, তাহলে এটা কিওয়ার্ড হিসাবে কাজ করবে না। এইটা কিওয়ার্ড হিসাবে কাজ করবে না। আমাদের মুখস্থ কথাবার্তা আমরা জানি, আমাদের এই সি প্রোগ্রামিং এ 32টা কিওয়ার্ড রয়েছে। সি প্লাস প্লাসে আরো এক্সট্রা 30টা, এক্সট্রা 30টা, ওই 32টা বাদে না, কিন্তু ভাই কথা বুঝতে হবে, ওই 32টা বাদে না, আরো এক্সট্রা 30টা কিওয়ার্ড আছে। আমার কি করতে হবে? আমাকে পরিষ্কার এই 30টা 32টা মুখস্থ করে ফেলতে হবে। আসেন মুখস্থ করি। এখানে ভাই খেয়াল করে দেখেন চমৎকার করে, সি 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 প্রোগ্রামিং এর 32টা কিওয়ার্ড এখানে দেওয়া আছে। এখানে সি প্লাস প্লাস এর এক্সট্রা 30টা দেওয়া আছে। পরিষ্কার বাংলা কথাবার্তা মুখস্থ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরে এখান থেকে প্রশ্ন আসছিল, নিচের কোনটা সি প্রোগ্রামিং এ ব্যবহৃত কিওয়ার্ড? ঢাকা ভার্সিটির প্রশ্ন। সো আমার এগুলো প্রত্যেকটা মুখস্থ করা লাগবে। সহজ হিসাব, এগুলো এক একটা এক এক কাজে ব্যবহৃত হয়। আপনি অলরেডি কয়েকটার কাজ দেখে ফেলছেন। আপনি এই যে CONST, কনস্ট্যান্ট, ক্যারেক্টার, এগুলোর কাজ দেখছেন, ঠিক আছে। আনসাইন্ডের কাজ আপনারা দেখছেন এই ক্লাসে, না এর আগের ক্লাসে আমি এটা নিয়ে কথা বলেছিলাম। এর পরবর্তীতে দেখবেন ফর, ইফ, ডু, হোয়াইল। এর পরবর্তীতে হচ্ছে আরো আছে লং, ইন্টিজার, এলস, ঠিক আছে। তারপর হচ্ছে ডাবল, ফ্লোট, ঠিক আছে, রিটার্ন। এগুলোর কাজ আপনারা দেখেছেন। অন্যান্যগুলোর কাজ সাধারণত আমাদের এই শ্রেণীতে মানে হচ্ছে ইন্টারমিডিয়েটে নেই, কিন্তু বাট শব্দগুলো মুখস্থ করতে হবে। সেই হচ্ছে ভাই কি ওয়ার্ড, কিছু সুনির্দিষ্ট শব্দ, সুনির্দিষ্ট শব্দ যেগুলো যদি ভুল ব্যবহার করা হয় তাহলে প্রোগ্রামিং ঠিকভাবে কাজ করবে না। ওকে, এর পরবর্তীতে আছে স্টেটমেন্ট। আচ্ছা, এর পরবর্তীতে আছে ভাই স্টেটমেন্ট। স্টেটমেন্টে পরিষ্কার কথাবার্তা। স্টেটমেন্টে কোনো একটা প্রোগ্রামিং যখন আমরা লিখব, এক্সপ্রেশন বা ফাংশন, এক্সপ্রেশন বা ফাংশনের শেষে যখন সেমিকোলন দেওয়া হয়, এক্সপ্রেশন বা হচ্ছে আমাদের কিসের ফাংশন, এক্সপ্রেশন বা ফাংশন, এগুলোর শেষে যখন আমরা সেমিকোলন দেই, তখনই তাদেরকে আমরা বলি হচ্ছে স্টেটমেন্ট, তখনই তাদেরকে বলা হবে স্টেটমেন্ট। এর পরবর্তীতে একটু খেয়াল করে দেখেন, আমাদের এই যে স্টেটমেন্টের কথা আমরা বলছি, আমরা এই যে স্টেটমেন্টের কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি, এখানে কোন একটা এক্সপ্রেশন বা ফাংশন এসেছে যখন সেমিকোলন দেওয়া হচ্ছে, তখন তাকে বলতেছি স্টেটমেন্ট। এখন স্টেটমেন্ট দুই ধরনের হতে পারে, একটা ইনপুট স্টেটমেন্ট, একটা আউটপুট স্টেটমেন্ট। আগে থেকেই পড়ে আসছি
ইনপুট স্টেটমেন্ট হিসাবে সাধারণত আমরা ব্যবহার করে থাকি স্ক্যান এফ। আউটপুট স্টেটমেন্ট হিসাবে পরবর্তীতে আবার এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আউটপুট হিসাবে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে প্রিন্ট এফ। কি ব্যবহার করে থাকি? আমরা ব্যবহার করে থাকি হচ্ছে প্রিন্ট এফ। আপনি বলবেন এই আউটপুট আবার কেন, এগুলো আবার কেন দিচ্ছেন? এগুলোর মধ্যে ওই জিনিসপত্র লিখবো, কিন্তু লিখবো, ঠিক আছে, বিভিন্ন জিনিস আমরা লিখি। আচ্ছা, এরপর ইনপুট স্টেটমেন্ট সম্পর্কে এখানে বলার চেষ্টা করেছে, যেটা স্ক্যান অ্যাপ সাধারণত বেশি ব্যবহার করি। গেট সি, গেটস, তারপর হচ্ছে গেট ক্যারেক্টার, এগুলোও ব্যবহৃত হতে পারে। এগুলো কি ভাই ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা একটু নিচের দিকে যাই। ইনপুট স্টেটমেন্ট আমরা দেখলাম। এরপর হচ্ছে ইনপুট ফাংশন বা ইনপুট ফাংশনে কথাবার্তা বলার দরকার নাই, কারণ স্ক্যান অ্যাপ এর পরে পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে এন্ড জেড, এগুলো দিয়ে কি বোঝায় আপনাকে পরিষ্কার আমরা বুঝিয়েছি। আমরা বরং চলে আসবো কন্ট্রোল স্টেটমেন্টে। আচ্ছা, আমরা এখন দেখার চেষ্টা করব এই কন্ট্রোল স্টেটমেন্ট ব্যাপারটা আসলে কি ঘটে। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখা ভালো, একদম পরিষ্কার কিছু কথাবার্তা আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখেন ভাই, এই কন্ট্রোল স্টেটমেন্টটা আমরা অবশ্যই আলাপ করব বা আলোচনা করব, কিন্তু যারা হচ্ছে, আমি নিশ্চিত, আমি খুব ভালোভাবে জানি অসংখ্য শিক্ষার্থী আছেন যারা এই যে আমাদের এই পড়াটুকু আছে, অর্থাৎ সি প্রোগ্রামিং এর এই পার্টটা, কন্ট্রোল স্টেটমেন্টের পার্টটা, এই পার্টটা যারা সি প্রোগ্রামিং আগে পড়েননি, কথা বুঝতে হবে, যারা সি প্রোগ্রামিং আগে পড়েননি তাদের জন্য এই পার্টটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। আমার যে ক্লাসটা আপনি করতেছেন, আমার ক্লাসটা করেও আপনি এই পার্টটা খুব বুঝে ফেলবেন, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, এটা ঘটবে না। কথা পরিষ্কার, এটা ঘটবে না, ঠিক আছে। আপনার এই জায়গাটুকু সম্পর্কে আপনার একটি ক্লিয়ার হয়তো ধারণা তৈরি হবে, কিন্তু আপনি এটা অনেকবার প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে এখান থেকে যদি প্রয়োগমূলক প্রশ্ন আসে, উচ্চতর দক্ষতা আসে, আপনি আনসার করতে পারবেন না। আপনি বলবেন তাহলে ভাই এটা পড়বো কেন, এটা করবো কেন? ভাই এটা পড়বেন বা হচ্ছে এইটা এখন মনোযোগ একটু বোঝার ট্রাই করবেন ফর এমসিকিউ। আপনাকে ভাইভাতে যদি কিছু জিজ্ঞেস করে সেটার জন্য, ঠিক আছে ভাই, কথা পরিষ্কার। আর যারা যারা আগে থেকেই সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা খুব ভালো করে পড়েছেন, অসংখ্য শিক্ষার্থী আছেন যারা খুব ভালো করে পড়েছেন, তারা দয়া করে এইটা আমার এখান থেকে আরেকটু ক্লিয়ারলি। ওকে, তারপর আমরা কন্ট্রোল স্টেটমেন্টে আলাপ আলোচনা করব, ঠিক আছে। সো কন্ট্রোল স্টেটমেন্ট আমরা জানি আমাদের সি প্রোগ্রামিং এ এমন কিছু কাজ রয়েছে, একই কাজ বারবার করতে হবে। যেমন মনে করেন হচ্ছে একটা লাইন, একদম সহজ কথাবার্তা একটা লাইন, আই লাভ বাংলাদেশ। আই লাভ বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি। এই লাইনটা আমি 10 বার দেখাতে চাই, এই লাইনটা আমি 20 বার দেখাতে চাই, তাহলে এই যে আমি 10 বার 20 বার দেখাবো, এটা কি করব ভাই? এটার জন্য আমি এই জিনিসটা ব্যবহার করব। আবার মনে করেন হচ্ছে একটা ছেলে পরীক্ষায় পাশ করছে না ফেল করছে, আমি এটা দেখাতে চাই, তাহলে 33 পেলে পাস, যদি তার নিচে পায়, যদি যদি একটা শর্ত যোগ হচ্ছে, একটা শর্ত যোগ হচ্ছে, তাহলে সে ফেল, ঠিক আছে। তাহলে এরকম শর্তযুক্ত অথবা কোনো একটা কাজ সিকোয়েন্স অনুযায়ী যদি বারবার করার প্রয়োজন হয়, তাহলে তাহলে যে স্টেটমেন্টটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে ভাই কি বলছি, একটু কষ্ট করে আবার বুঝতে হবে ভাই, কোন স্টেটমেন্টের পুনরাবৃত্তি, স্টেটমেন্টগুলোর পুনরাবৃত্তি এবং হচ্ছে শর্ত, স্টেটমেন্টগুলোর পুনরাবৃত্তি দেখানোর জন্য এবং শর্ত বোঝানোর জন্য, পুনরাবৃত্তির জন্য এবং শর্তের জন্য আমরা যে স্টেটমেন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। পরিষ্কার কথা। এবার আসেন আরেকটু কঠিনে যাই। এখন শর্ত, শর্তের জন্য যে কন্ডিশনাল, শর্তের জন্য যে কন্ট্রোল স্টেটমেন্টটা, শর্তের জন্য যে কন্ট্রোল স্টেটমেন্টটা সেটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। শর্তের জন্য যেটা, কন্ডিশন মানেই তো শর্ত, তো তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আর বারবার বারবার পুনরাবৃত্তির জন্য, বারবার পুনরাবৃত্তির জন্য এটাই হচ্ছে লুপিং। সেটা কি ভাই? লুপিং বা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে ভাই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে শর্ত। কি ভাই? শর্ত। সি প্রোগ্রামিং এ, সি প্লাস প্লাস প্রোগ্রামে শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে, শর্তের মাধ্যমে, শর্ত দ্বারা, যেভাবে খুশি বলেন, কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য যদি স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। যেমন ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ। ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ। পরীক্ষার হলে যারা যারা প্র্যাকটিস করেছেন এই তিনটা লাগবে।
এই তিনটা লাগবে। সুইচের কাজ সাধারণত পরীক্ষায় আসে না, সহজ কথাবার্তা। এরপর কন্ডিশনাল কন্ট্রোলে ব্যবহৃত শর্ত যদি সত্য হয় এক ধরনের ফল পাবো, শর্ত যদি সত্য না হয়, শর্ত যদি সত্য না হয় তাহলে আরেক ধরনের ফলাফল পাবো। সত্য হলে একটা, মিথ্যা হলে আরেকটা, সত্য হলে একটা, মিথ্যা হলে আরেকটা। এটাই হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এবার আসে নিচে যাই, ইফ। ইফ স্টেটমেন্ট মানে ওই যে আমরা পড়লাম ইফ এলস ইফ, তারপর হচ্ছে এলস ইফ ইফ এলস, উল্টা করে করে। হ্যাঁ, একটা হচ্ছে ইফ এলস, একটা হচ্ছে এলস ইফ, দুই রকম হতে পারে। ঠিক আছে, এখন এগুলোর হচ্ছে কাজটা একটু দেখতে হবে। ঠিক আছে, আসেন এগুলোর কাজ দেখি। ফার্স্টে ইফ, ইফ নিয়ে একটু কথাবার্তা বলতে হবে এখন। ইফ, ইফ অর্থ হচ্ছে যদি। ইফ অর্থ কি ভাই? যদি। ইফ অর্থ কি? যদি। সহজ, এটা অনেক। আচ্ছা, এটাও পড়তে হচ্ছে আমাদেরকে। আচ্ছা, না পড়তে হবে। আচ্ছা, ইফ অর্থ হচ্ছে যদি। প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোন একটা স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ ব্যবহার করি। ফরম্যাটটা কি? ফার্স্টে ইফ লিখবো, কন্ডিশন লিখবো। ফার্স্টে ইফ লিখবো, তারপর কন্ডিশন লিখবো। কন্ডিশনের পর কি দিব? সেমিকোলন দিব। কন্ডিশনের পর কি দিব ভাই? কি দিব? সেমিকোলন দিব। ভাই সেমিকোলন দিলেই আপনার উত্তরটা আকাশে। সেমিকোলন দিলেই উত্তর আকাশে। কিন্তু আপনি বলবেন ভাই সেমিকোলন দিলে উত্তর কেন আকাশে উঠে যাবে? ভাই খেয়াল করে দেখেন, স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে যেটা শেষে সেমিকোলন থাকে, যেটা শেষে সেমিকোলন থাকে। কিন্তু ভাই কন্ডিশনাল, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে সেমিকোলন থাকে না। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে কি হবে না ভাই? সেমিকোলন থাকবে না। সো দ্যাটস ওয়াই সেমিকোলন এখানে দেওয়া যাবে না, সেমিকোলন দেওয়া যাবে না। তাহলে ফার্স্টে হচ্ছে ইফ, এর পরবর্তীতে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে কন্ডিশনটা। ফার্স্টে হচ্ছে ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা, কথা শেষ। এরপর ব্লক ওয়ান, যদি কন্ডিশন সত্য হয় ব্লক ওয়ান দেখাবো, যদি কন্ডিশন সত্য হয় ব্লক ওয়ান দেখাবো, যদি কন্ডিশন মিথ্যা হয় ব্লক টু দেখাবো, যদি কন্ডিশন মিথ্যা হয় ব্লক টু দেখাবো। শেষ, এটাই হচ্ছে আমার ফরম্যাট। তাহলে ভাই ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে ইফ লিখতে হবে, ফরম্যাট লিখতে হবে, ইফ লিখতে হবে, তারপরে হচ্ছে ফরম্যাটটা কিভাবে সাজাতে হচ্ছে, কন্ডিশনটা লিখবো। ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন, যদি সত্য হয় ব্লক ওয়ান, যদি সত্য হয় ব্লক ওয়ান এটা দেখাবো, যদি না হয় ব্লক টু দেখাবো, যদি না হয় ব্লক টু দেখাই দিব। এই হচ্ছে আমার ফরম্যাট, সহজ বাংলা। এর পরবর্তী এখানে আমাদের মাহবুবুর রহমান স্যার একটা দেখাইছেন, যদিও স্যার এখানে ব্লক ওয়ান ব্লক টু এর কাজটা দেখান নাই, তিনি শুধু একটা ব্লকের কাজ দেখাইছেন। ঠিক আছে, স্যার এখানে দেখাইছেন একটা বাচ্চা, সে যদি 33 পায় তাহলে পাস, 33 এর নিচে করে ফেল। ঠিক আছে, তো আসেন দেখি কি বলছে। সহজ কথাবার্তা, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এর পরবর্তীতে ইন্টিজার, ইন্টিজার পর হচ্ছে আমার মেইন ফাংশন। মেইন ফাংশন দিয়ে আমি শুরু করলাম ইন্টিজার নাম্বার ওয়ান, ইন্টিজার নাম্বার ওয়ান। আপনি বলবেন ইন্টিজার পর নাম্বার ওয়ান ভেরিয়েবল লিখছেন, বুঝছি। ফার্স্টে ডেটা টাইপ লিখছেন, বুঝছি, ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, আমি বুঝতে পারছি। নাম্বার ওয়ান এটা হচ্ছে ভেরিয়েবলের নাম দিয়েছেন, ভালো কথা। একটা কেন ভাই? পরীক্ষার স্টুডেন্ট এখানে কয়জন নাম্বার দিচ্ছে? একজন। কয়টা নাম্বার দিচ্ছে? একটা নাম্বার। তাহলে ভেরিয়েবল কয়টা হবে? একটা হবে। তাহলে নাম্বার ওয়ান নিলাম। এরপর প্রিন্ট এফ, প্রিন্ট এফ এটা কি ভাই? এটা হচ্ছে ভাই আমার আউটপুট স্টেটমেন্ট। লিখলাম কি দেখাতে চাই মানুষকে, কি আউটপুট দিতে চাই। আমি তাকে আউটপুট দিতে চাই যে বাবাজি আপনার নাম্বারটা একটু আমাদেরকে দেন, আপনি পাস করছেন না ফেল করছেন আমি আপনাকে বলে দিব। সো এই কারণে হচ্ছে আমরা লিখলাম এন্টার ইউর নাম্বার, এন্টার ইউর নাম্বার। সো সুন্দর করে এটা লিখে দিয়েছি, এন্টার ইউর নাম্বার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা জানি স্টেটমেন্টের শেষে কি দিতে হয়? স্টেটমেন্টের শেষে দিতে হয় হচ্ছে সেমিকোলন। তাই আমরা সুন্দর করে চমৎকার করে হচ্ছে আমাদের সেমিকোলন সাইনটা দিয়ে নিয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের স্ক্যান এফ। স্ক্যান এফটা কেন দিয়েছি? আমাদের পরিষ্কারভাবে জানা আছে স্ক্যান এফ কেন দিতে হয়, পরিষ্কার আমরা সবাই জানি। স্ক্যান এফ হচ্ছে আমাদের ইনপুট স্টেটমেন্ট, আগেরটা ছিল আউটপুট স্টেটমেন্ট, এইটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। লিখলাম স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। কেন লিখেছি? কেন লিখেছি? ওকে ভাই, এটা হচ্ছে এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার এটা একটা ইনপুট স্টেটমেন্ট, যে ইনপুটটা মানুষ দেবে, যে ইনপুটটা মানুষ দেবে সেটার ফরম্যাটটা বলার জন্য, সেটা ডেসিমাল নাম্বার হবে। ঠিক আছে, সো এই কারণে দিয়েছি পার্সেন্টেজ ডি। এরপর যে ইনপুটটা দিবেন সেটা কোথায় নিয়ে আসবো? সেটা এখানে নিয়ে আসবো, তাই এখানে হচ্ছে তার নামটা বলেছি। তারপর ইফ, যদি 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 যেই ছেলেটা নাম্বার দিয়েছে সে পাস কখন করবে? 33-এর উপরে পাইলে পাস, 33 পাইলেও পাস।
33 উপরে মানে নাম্বার ওয়ানটা যদি গ্রেটার দেন হয়, 33-এর চেয়ে বেশি হয় অথবা 33-এর সমান হয়, 33-এর চেয়ে যদি বেশি হয় অথবা যদি 33-এর সমান হয়, 33-এর চেয়ে যদি বেশি হয় অথবা যদি 33-এর সমান হয়, তো তার কারণে আমাদের কন্ডিশনটা এখানে লিখেছি। তারপর এই কন্ডিশন সত্য হলে সুন্দর করে এটা প্রিন্ট করাই দিয়ে দেন। যদি সত্য না হয়, যদি সত্য না হয় স্যার এখানে বক্তব্যটা দেখার নাই, যদি সত্য না হয় তাহলে হচ্ছে আমাদেরকে নিচে আবার লিখতে হবে, ঠিক আছে, আমাদেরকে আবার লিখতে হবে যে তাহলে দেখাবো ইউ হ্যাভ নট পাসড ইন এক্সামিনেশন, ঠিক আছে, বা ইউ ফেল ইন এক্সামিনেশন, ঠিক আছে, এইভাবে দেখাতে হবে। এরপর একটা গেল ইফ এলস। ইফ এলস এটা কিভাবে ভাই? ইফ মানে হচ্ছে যদি, এলস মানে হচ্ছে অন্যথায়, এলস মানে হচ্ছে অন্যথায়। ফরম্যাটটা বুঝেন, ফরম্যাটটাই আমার এমসিকিউর জন্য দরকার, ফরম্যাটটা অন্তত মাথায় রাখতে হবে ভাই। ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন, কন্ডিশন যদি ফিল আপ হয়, যদি এই কন্ডিশনটা ফিল আপ হয় তাহলে ভাই ব্লক ওয়ানে যেটা সেটা সত্য হবে, ব্লক ওয়ানে যেটা আছে সেটা সত্য হবে। ফাইন, এই কন্ডিশন অনুযায়ী ব্লক ওয়ান সত্য হইল না, মানে কন্ডিশন অনুযায়ী ব্লক ওয়ানের ভিতরে যা দিচ্ছে সত্য না, তাহলে ভাই এলসে চলে যান, অন্যথায় ব্লক ওয়ান অথবা ব্লক টু, ব্লক টু অথবা ব্লক থ্রি এই অনুযায়ী কাজ হবে। সহজ কথা। এরপর এই ইফ এলস এর মধ্যে, ইফ এলস এর মধ্যে আমরা ব্যবহার করতে পারি এলস ইফ। দেখেন এলস ইফ স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট ইফ এলস স্টেটমেন্টের, ইফ ও এলস স্টেটমেন্টের মাঝে বসে, মানে এই যে এলস ইফ আছে এইটা আগের ইফ এলস এর মাঝখানে বসে, এখানে বসে, এখানে বসে। এই হচ্ছে আমার ভাই খুব অল্পে, খুব অল্পে কোনো কি বলবো মানে ব্যবহার, কোনো হচ্ছে প্র্যাকটিস না করেই সংক্ষেপে ফরম্যাটটা কিরকম হতে পারে, কিভাবে কাজ করতে পারে এটার ব্যাখ্যা। এটা একদমই সংক্ষেপ, একদমই সংক্ষেপ, জাস্ট ফর এমসিকিউ এবং হচ্ছে ভাইবার জন্য, জাস্ট একটু ধারণা পাওয়ার জন্য। যদি হচ্ছে আমাদের আরো লং ক্লাস পাওয়া যেত তাহলে হচ্ছে আমরা এগুলোর প্র্যাকটিস করে দেখতে পারতাম, ঠিক আছে। এরপর আরো অনেক কিছু বাকি আছে। এবার হচ্ছে লুপ নিয়ে কাজ করতে হবে, তারপর আবার অ্যারে নিয়ে কাজ করতে হবে, লুপ এবং অ্যারে। আসলে আমরা হচ্ছে লুপ এবং অ্যারে দেখার চেষ্টা করি। ওকে, আমরা লুপ এবং অ্যারে এগুলো একটু দেখব। লুপ কি? ফার্স্টে কোনো একটা কাজ, কোনো একটা কাজ প্রোগ্রামিং এ দুইবার বা তার অধিকবার, দুইবার বা তার অধিকবার, কোনো একটা কাজ প্রোগ্রামিং এ দুইবার বা তার অধিকবার যদি সম্পাদন করতে হয় তাহলে ব্যবহার করতে হবে লুপ, তাহলে ব্যবহার করতে হবে লুপ, ঠিক আছে ভাই। ফর, হোয়াইল, ডু হোয়াইল, কন্টিনিউ, গো টু, এগুলো হচ্ছে আমার এই লুপিং স্টেটমেন্টের ভিতরে আছে। তো কন্টিনিউর কাজ, গো টুর কাজ কোনো এক্সাম্পল আমাদের দরকার শেখার নাই, কোনো শেখার ভাই দরকার নাই। বাংলা কথাবার্তা এগুলোর কাজ সাধারণত দরকার নাই, কন্টিনিউ গোটা লাগবে না, আমার এই তিনটা লাগবে, ফর হোয়াইল ডু হোয়াইল, ফর হোয়াইল ডু হোয়াইল, ফর হোয়াইল ডু হোয়াইল। এবং পরিষ্কার করে হোয়াইল আর ডু হোয়াইলের পার্থক্য আমার লাগবে, হোয়াইল আর ডু হোয়াইলের পার্থক্য আমার দরকার হবে ভাই, এটা লাগবে। আছেন ফার্স্টে ফরটা দেখি, ঠিক আছে। ফর কোনো একটা মানে কথা, কোনো একটা জিনিস, কোনো একটা কাজ যদি দুই বা তার অধিক, দুই বা তার অধিক, দুই বা তার অধিকবার সম্পাদন করার দরকার হয় তাহলে ফর ব্যবহৃত হয়, তাহলে ফর ব্যবহৃত হয়। সাধারণত কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করা হয়, কোনো একটা ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করা হয়। এই আবর্তন সংখ্যা যে গণনা করতেছি কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে, তারপরে কাউন্টার ভেরিয়েবল, তাকে বলে কাউন্টার ভেরিয়েবল। আপনি বলবেন এই আবার কি জিনিস, এগুলো তো বুঝতেছি না, কোথায় চলে যাচ্ছেন আকাশ বাতাসে। আপনি দেখেন ওই যে বলছি আই লাভ বাংলাদেশ, এই লাইনটা আমি মনে করেন কয়েকবার দেখাতে চাই, কিভাবে করব এখানে এটা লেখা আছে, আপনি দেখবেন পুরোটা একটু বোঝেন, আপনি পারবেন। হ্যাশট্যাগ ইনক্লুড আগের মতো, stdio.h আগের মতো, ইন্টিজার মেইন আপনি ফাংশন শুরু করে দিয়েছেন। এর পরবর্তীতে দেখেন আপনি ফাংশনটা যে শুরু করছেন, আপনি দেখেন আপনি জানেন সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এরপর ইন্টিজার আই, ইন্টিজার আই, ঠিক আছে। ফর, ফর লুপ দিছেন, আই এর মান 0, আই এর মান কি ভাই 0, আই এর মান কত 0। এরপর আবার লিখছেন আই লেস দেন 7, আই লেস দেন 7, তারপর আবার লিখছেন আই প্লাস প্লাস, মানে কি? মানে হচ্ছে ভাই আই এর প্রথম ভ্যালুটা হবে 0, আই এর প্রথম ভ্যালুটা হবে 0, এটা আবার লুপের মতো আবার ঘুরবে, আবার কি করবে ঘুরবে। আপনি বলবেন ঘুরবে কেমনে বুঝছেন? আচ্ছা, প্রথমে শূন্যের জন্য, আই এর মান 0 এর জন্য প্রিন্ট করে দাও আই লাভ বাংলাদেশ, প্রিন্ট করছো।
রিটার্ন 0, আবার এখানে ফেরত আসো, আবার ফার্স্টে ফেরত আসো, আবার ফার্স্টে কি করো, ফেরত আসো। আসছি, আসার পর এই জায়গাটাতে আসো। এবার আই এর মান হচ্ছে 1 বেড়ে যাবে। কত বাড়বে? 1 বেড়ে যাবে। যাওয়ার পর টেস্ট করো তো এটার সাথে থেকে বড় কিনা, মানে 0 + 1 1 বাড়ছে, এটার সাথে থেকে বড় কিনা, না বড় না, তাহলে আবার প্রদর্শন করো। এরপর আরো 1 বাড়বে, এবার হচ্ছে এর মান 2, তাহলে হচ্ছে এইবার দেখো তো সাথে থেকে বড় কিনা, না, আরো একবার দেখাবে 3 4, এইভাবে হচ্ছে ধীরে 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 বাড়বে। ঠিক আছে, যখন হচ্ছে মান 7 হয়ে যাবে, 7 আসার আগেই 7 বার হয়ে যাবে, কারণ 0 1 2 3 4 5 6 ততক্ষণে 7 বার দেখানো হয়ে গেছে, তারপর এটা থেমে যাবে। ওকে, কারণ এখানে বলে দিচ্ছে I <7 সাথে থেকে ছোট, সো এতবার এইটা দেখাবে। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এইখানে যে কথাটা লিখেছি, এটার যে লিখছি, এটা কিভাবে লিখছি, ফর ফার্স্ট ইনিশিয়ালাইজেশন, প্রথমে ইনিশিয়ালাইজেশন, প্রথমে শূন্যের জন্য একবার দেখাইছি, এরপর কন্ডিশন কত পর্যন্ত দেখাবো, সাথে নিচ পর্যন্ত, কাউন্টার আপডেট কিভাবে এটা গণনা করে যাব। ভাই দেখেন, এক 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 করে পারবার জন্য এখানে লিখেছিলাম I++, এই জন্য এটা লিখেছিলাম। ওকে, কিছুটা হলো সংক্ষেপে, কিছুটা হলো আপনার মাথায় আশা করি ঢুকেছে ভাই, কিছুটা হলো আপনি বুঝতে পেরেছেন যে ফর লুপের মাধ্যমে কোনো একটা কাজ আমরা বারবার সম্পাদন করি। কতবার সম্পাদন করব সেটার কন্ডিশন এখানে বলা থাকবে, কিভাবে সম্পাদন করব, কিভাবে যাব, একটার পর একটা কিভাবে বাড়বো, তো এখানে কাউন্টার আপডেট দিয়ে দিব। এখন আপনি যদি বলেন ভাই আমি চাইলাম এখানে I এর 0 পরিবর্তে আমি লিখলাম I = 3, আমি লিখছি 3, তাহলে কয়বার দেখাবেন? ভালো কথা, 3 এর জন্য একবার দেখাবো, 4 এর জন্য একবার দেখাবো, 5 এর জন্য একবার দেখাবো, 6 এর জন্য একবার দেখাবো। I লাভ বাংলাদেশ লাইনটা উঠবে 4 বার, সহজ হিসাব। ঠিক আছে, এখানে লিখছি 4, তাহলে 4 এর জন্য একবার, 5 এর জন্য একবার, 6 এর জন্য একবার, লাইনটা দেখাবো 3 বার। এই হচ্ছে কথাবার্তা, এই হলো কথাবার্তা ভাই। ওকে, এই গেল ফর লুপ স্টেটমেন্ট। while আর ডু হোয়াইল, এর মধ্যে ফার্স্টে আসেন ডু হোয়াইলটা দেখি। ডু হোয়াইলে ভাই বলেই দিছে এইটা ডু হোয়াইল স্টেটমেন্ট, হোয়াইল স্টেটমেন্টের সাহায্য ছাড়া কাজ করে না, অর্থাৎ ডু হোয়াইল কাজ করাতে হলে আমার হোয়াইলটা লাগবে, কিন্তু যদি শুধু হোয়াইল থাকে তাহলে ভাই এটা একা একা কাজ করতে পারবে, সহজ হিসাব। এখন এই ডু হোয়াইলের সিস্টেমটা কি? ফার্স্টে কাউন্টার ডিক্লারেশন, এরপর কাউন্টার ইনিশিয়ালাইজেশন, মানে শুরু করবো কিভাবে, ওই আগের মতো I = 1, I = 0, I = কিছু একটা ধরতে হবে, কাউন্টার ইনিশিয়ালাইজেশন গণনা শুরু করেন, তারপর ডু দিবেন, তারপর ডু দিয়েছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এরপর দিবেন স্টেটমেন্টটা, এরপর কি দিব, স্টেটমেন্টটা কি দিব ভাই, আউটপুট স্টেটমেন্ট, প্রিন্ট এফ, কিছু একটা বলবো, প্রোগ্রামিং ইন বললাম, ঠিক আছে, প্রোগ্রামিং ইন সি, এরপরে আপনি বলবেন এইটা আবার কি, ব্যাকস্ল্যাশ n, এটা আবার কি জিনিস ভাই, পরবর্তী লাইন আকারে প্রদর্শনের জন্য এটা দেওয়া হয়, আপনাকে পড়ায় আনা হয়েছে। এর পরবর্তীতে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, বা ইনক্রিমেন্ট মানে হচ্ছে এই যে I = 1 আছে, মানটা আমি বাড়াতে চাই, ইনক্রিমেন্ট, মানটা আমি কমাতে চাই, ধীরে ধীরে মান কমবে, এই লুপ তৈরি করতে চাই, তাহলে ডিক্রিমেন্ট, কমাতে চাইলে ডিক্রিমেন্ট, বাড়াতে চাইলে ইনক্রিমেন্ট। আচ্ছা, এর পরবর্তীতে আমার এখানে ডু দিয়ে যে শর্তটা লিখছি এইটা শেষ, এরপর while, কখন ডু এটা করব, কখন শর্তটা, এবার এখানে একটা শর্ত ঢুকাবো, কন্ডিশন যখন I এর ভ্যালুটা 5 এর থেকে ছোট অথবা সমান, I ভ্যালু 5 থেকে ছোট অথবা সমান, এভাবেই হচ্ছে ডু হোয়াইল কাজ করে। তাহলে ফার্স্ট হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন দিতে হয়, তারপর ডু করতে বলতে হয়, কি করতে বলবো, প্রিন্ট এফ এর মধ্যে লিখে দিলাম যে এটা করতেছি, I = এর পরবর্তীতে I = কি করব, কি কাজটা করব, সেই কাজটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের এটা বলে দিতে হয়, তারপর হোয়াইলের মধ্যে কন্ডিশনটা ঢুকাই দিতে হয়। ওকে, এইটা হচ্ছে করার সিস্টেম। সবচেয়ে ভালো হতো যদি হচ্ছে আমি কয়েকটা প্র্যাকটিস করানো যেত। আপনারা এইটা যখন ক্লাসটা দেখবেন, আশা করি হচ্ছে আপনাদের পরীক্ষা নিয়ে এসেই ক্লাসটা দেখতে পারবেন। 7 তারিখ রাতে আমাদের আরেকটা ক্লাস আছে, যদিও অনেক রাতে, 11টার দিকে আমরা ক্লাস শুরু করব, ঠান্ডা মাথায় এগুলোর কিছু প্র্যাকটিস আমি আপনাদেরকে করাবো। ইনশাল্লাহ আপনারা ক্লাসটাতে থাকবেন আশা করি। আগে এগুলা ফরম্যাটটা বুঝে আসবেন, তারপরে ক্লাসটা একটু করবেন সবাই।
ফরম্যাট এখানে দেখাই ফেলতেছি, তখন আবার বললে হবে না ডুটা কেন আগে লিখছেন, হোয়াইলটা কেন পরে লিখছেন, এসব বলা যাবে না। কেন আইটা আগে লিখতেন, কেন হোয়াইল আগে দিয়ে আই কেন পরে দিলেন না, এগুলো বলা যাবে না ভাই তখন। এরপর সহজ হোয়াইল এবং ডু হোয়াইলের পার্থক্য, হোয়াইল এবং ডু হোয়াইলের পার্থক্য। আসেন কিছু পার্থক্য পড়ি, এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো দেখতে হবে, ঠিক আছে? ওকে, আসেন ফার্স্টে হচ্ছে পার্থক্যগুলো নিয়ে আলাপ আলোচনা করা ট্রাই করি। আচ্ছা, সো দেখেন ফার্স্টে হোয়াইল লুপের শুরুতে দেওয়ার শর্ত পরীক্ষা করা হয়, হোয়াইল লুপের শুরুতে দেওয়ার শর্ত পরীক্ষা করে, ডু হোয়াইল লুপের শেষে দেওয়ার শর্ত পরীক্ষা করে। বলে কিভাবে ভাই, খেয়াল করে দেখেন, কিছুক্ষণ আগে আপনি দিচ্ছেন ডু, তারপর হচ্ছে আমার প্রিন্ট ট্যাগ দিয়ে আপনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন, তারপর হচ্ছে আপনি এই প্রিন্ট ট্যাগের পরবর্তীতে আপনি ইনক্রিমেন্ট বা কিছুটা করতে বলছেন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে বলছেন, এর পরবর্তীতে আপনি খেয়াল করে দেখেন, তারপর হচ্ছে আপনি হোয়াইল দিয়েছেন, তার পরবর্তীতে হচ্ছে আপনি কন্ডিশনটা দিয়েছেন। তাহলে ডু হোয়াইল লুপের শেষে আপনার যদি মনে না থাকে, আপনি একটু দেখেন, এই যে ডু দিয়েছেন, প্রিন্টএফ দিয়েছেন, আই দিয়েছেন, হোয়াইলের পর কন্ডিশন দিয়েছেন। দেখেন ভাই এখানেও সেটা বলছি, ডু হোয়াইল লুপের শেষে শর্ত দেওয়া হয়, শেষে শর্ত দেওয়া হয়, তার কারণে শেষে দেওয়া শর্ত পরীক্ষা করা হয়। এখানেও ঠিক সেম কথা বলছে, এখানে শুরুতে দেওয়া শর্ত সঠিক হলে হোয়াইল লুপের ভেতরে থাকা স্টেটমেন্টগুলো নির্বাহ হবে, আর এখানে ডু হোয়াইল লুপের শর্তটা শেষে দেওয়া থাকে, তাই পুরাটা একবার নির্বাহ করে এসে শেষে শর্ত পরীক্ষা করা হবে। শর্ত সঠিক না হলে ভিতরে ঢোকার প্রয়োজন নাই, শর্ত সঠিক না হলে একবার নির্বাহ হয়। হোয়াইল লুপের শেষে সেমিকোলন থাকে না, শেষে সেমিকোলন থাকে না, এখানে সেমিকোলন থাকে। এরপরে সিনট্যাক্স গুলো আবার দেখানো হয়েছে, ওই এটাতে কন্ডিশনটা শেষে, এটাতে কন্ডিশনটা ফার্স্টে, কন্ডিশনটা আগেই এখানে চেক করে ফেলবো, যদি কন্ডিশন সত্য হয় এটা কাজ করাবো, আর এখানে কন্ডিশন সত্য কি মিথ্যা পরে চেক করবো, আগে পুরো প্রোগ্রাম নির্বাহ করব, পুরো প্রোগ্রাম নির্বাহ করে লাস্টে এসে কন্ডিশন চেক করব, লাস্টে এসে কন্ডিশন চেক করব। এই হচ্ছে পার্থক্য। লাস্ট ছোট্ট একটা টপিক অ্যারে, ছোট্ট একটা টপিক অ্যারে। ওকে, আমরা একটু এখন অ্যারে নিয়ে হচ্ছে কথাবার্তা বলার চেষ্টা করব। ওকে, আসেন আমরা এখন একটু অ্যারে এই ব্যাপারটা হচ্ছে দেখার চেষ্টা করি। আমরা হচ্ছে ভাই অ্যারে এই ব্যাপারটা নিয়ে এখন কথাবার্তা বলার ট্রাই করব। ওকে, আচ্ছা, ওকে, অ্যারের ব্যাপারটা একটু আমরা দেখার চেষ্টা করছি। সো প্রথম যে ব্যাপারটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যারে। অ্যারে এই ব্যাপারটা কখন ঘটে, অ্যারে ব্যাপারটা কখন ঘটে, একদম পরিষ্কার কথাবার্তা দেখেন ভাই। আপনি যখন হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করতেন, সাপোজ নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 50, এইভাবে 50টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার আপনার করতে হবে, 50টা ভ্যারিয়েবল আপনি কাজ করবেন। যে এত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা কঠিন, তার কারণে আপনি ব্যবহার করেন অ্যারে, তার কারণে আপনি ব্যবহার করেন অ্যারে, মানে অনেকগুলো ভ্যারিয়েবল, তার কারণে হচ্ছে আপনি এটা ব্যবহার করেন। এখানে একই ধরনের ডেটা টাইপের গুচ্ছকে হচ্ছে অ্যারে বলা হবে, মানে ওই যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করবেন সবগুলোই হচ্ছে ইন্টিজার, সবগুলোই কি ভাই ইন্টিজার। সো তার কারণে এই ডেটা টাইপ গুলোর একটা গুচ্ছ তৈরি করবেন, এই ডেটা টাইপ গুলোর ভ্যারিয়েবল গুলোর জন্য একটা গুচ্ছ তৈরি করবেন, সেটা নাম দিবেন হচ্ছে আপনি ইন্টিজার। স্বাভাবিকভাবে সবগুলোই যদি ইন্টিজার, ইন্টিজার নাম দিয়ে গুচ্ছটা তৈরি করছেন, শেষ। এরপর তৃতীয় বন্ধনীর মধ্যে আপনি হচ্ছে সাইজটা লিখে দিবেন, এটা হচ্ছে অ্যারের সাইজ, অ্যারের সাইজ। এখানে এই যে সংখ্যাটা 50, এটাকে বলা হয় অ্যারের ইন্ডেক্স, এটাকে বলা হবে অ্যারের ইন্ডেক্স। এখানে অ্যারের ইন্ডেক্স হচ্ছে 50। এরপর হচ্ছে অ্যারের উপাদান কোনগুলো, অ্যারের উপাদান কোনগুলো, দেখেন এখানে নাম্বার যেহেতু 50 লিখছি, তাহলে নাম্বার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবগুলো আছে, এগুলো সবই হচ্ছে এখানে তার উপাদান, অ্যারের এলিমেন্ট। কত পর্যন্ত? 49 পর্যন্ত। কত পর্যন্ত? 49 পর্যন্ত। এখানে কিন্তু 50 মানে কিন্তু 50 পর্যন্ত না, এখানে 50 মানে হচ্ছে 50টা সাইজ তৈরি করছে, মানে এখানে ডেটা থাকতে পারবে 50টা, এখানে 50টা থাকতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যারে হচ্ছে একই ধরনের ডেটা টাইপের গুচ্ছ। এখন অ্যারে ব্যবহার করার সুবিধা কি, অ্যারে ব্যবহার করার সুবিধা, অ্যারে কেন আমরা ব্যবহার করবো, এটার সুবিধা কি একটু দেখতে হবে। সো আমরা যদি সুবিধা নিয়ে একটু আলাপ করি, এখানে একই ধরনের ডেটা, অনেকগুলো একই ধরনের ডেটাকে আমি হচ্ছে এই অ্যারের সাহায্যে কি করতে পারবো, একই ধরনের অনেকগুলো ডেটা আমার এখানে আছে,
তো সেগুলোকে অ্যারের মাধ্যমে একটা চলক দিয়ে প্রকাশ করা যায়, একটা চলক, ঠিক আছে। এরপর অ্যারে প্রোগ্রামকে সহজ সুন্দর ছোট করে ফেলে প্রোগ্রামটা নির্বাহটা একটু দ্রুত হয়, দ্রুত অ্যাক্সেস করা যায়, অ্যারে উপাদানগুলোতে জটিলতা কমে যায়। এরপর অসুবিধা কি, ফার্স্টেই বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায় না। ওই যে ফার্স্টে ইন্টিজার লিখে, মনে করে দেখেন, ফার্স্টে ইন্টিজার লিখে আপনি কি করেছেন, আপনি হচ্ছে মনে করেন 50টার জন্য নাম্বারের জন্য আপনি তৈরি করছেন, তাহলে মনে করেন হচ্ছে রোল ওই ওই এটা নিচ্ছি আমরা রোল 10 বা রোল 50 পর্যন্ত যাব, শ্রেণীকক্ষে 50টা ছেলে আছে। তো তাহলে এখানে সবই ইন্টিজার টাইপের ডেটা হবে, সবই কি হবে, ইন্টিজার টাইপের ডেটা হবে। সো এই কারণে এখানে হচ্ছে আমাদের কি করতে হবে ভাই, বিভিন্ন ধরনের ডেটা আমরা এই অ্যারেতে রাখতে পারবো না। এরপর হচ্ছে প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ কম। আমাদের যে প্রকৃত ডেটা, সে প্রকৃত ডেটা অপেক্ষা যদি অ্যারের সাইজ কম ঘোষণা করা হলে অ্যারেতে ডেটার পর্যাপ্ত স্থান সংকলন হয় না। সহজ বাংলা, মনে করেন এখানে 50টার জন্য স্থান বানাইছি, স্টুডেন্ট আছে 100টা, তাহলে হঠাৎ করে আমি নতুন করে স্থান সংকলন করতে পারবো না। এর পরবর্তীতে প্রকৃত ডেটা অপেক্ষা সাইজ যদি বেশি ঘোষণা করে ফেলি, সাপোজ এখানে 100টা স্থান তৈরি করে ফেলছি, স্টুডেন্ট আছে আমার 50টা, তার মানে আমার ইউজার সে 50টা নাম্বার এখানে প্রবেশ করাবে, তাহলে ফুল স্থানটা ব্যবহার করা হলো না, তাহলে এটাও হচ্ছে সমস্যা। এরপর প্রোগ্রামটা যখন ব্যবহার করা হবে তখন আমি চাইলেই হচ্ছে এই অ্যারের সাইজ পরিবর্তন করতে পারবো না, অ্যানাদার প্রবলেম। সেই হচ্ছে সমস্যা। আসেন সমস্যা থেকে মুক্তির পথ দেখি। সো মুক্তির পথ হচ্ছে অ্যারে ইউজ করবেন, অ্যারে। সো ভাই কিভাবে ইউজ করবো, ফার্স্টে ডেটা টাইপ। ভাই ডেটা টাইপটা কি, ওই যে ভাই দেখলাম ইন্টিজার ডেটা টাইপ। অ্যারে নেম কি সুন্দর করে লিখছে, রোল, এটা অ্যারে নেম। অ্যারে সাইজ ভাই 50, 60, 70 লিখবেন। এটাকে কি বলে, এটাকে বলে ইন্ডেক্স। এটাকে বলা হবে ইন্ডেক্স। ভাই এখানে তো রোল যে 10, তার জন্য একটা স্থান আছে না, আছে। এটাকে কি বলে, এটাকে বলে উপাদান বা এলিমেন্টস। এটাকে বলা হবে উপাদান বা এলিমেন্টস। অ্যারে হতে পারে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিকও হতে পারে, একমাত্রিক আর বহুমাত্রিক। বহুমাত্রিকের মধ্যে সাধারণত আমরা পড়ি দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। এখন আসেন এই একমাত্রিক অ্যারে আর দ্বিমাত্রিক অ্যারে এগুলো একটু পড়ি, বোঝেন একটু, এখানে বোঝার জায়গা আছে। একমাত্রিক অ্যারেতে রোল নাম, অ্যারের নাম, 4 সাইজ, মানে জায়গা বা স্থান কটা তৈরি করছে, 4টা। কঠিন কিছু নাই, আপনি পরিষ্কার বুঝে গেছেন, কিচ্ছু কঠিন নাই। এখন ইন্টিজার মার্কস 3,4। এবার আপনারা বলছে বাবু এখন বলো স্থান কটা তৈরি হয়েছে। এখানে দ্বিমাত্রিক অ্যারে স্থান কটা তৈরি হয়েছে। আপনি যদি না বোঝেন ভাই পরিষ্কার মাথা থেকে বাদ দিয়ে দিবেন, ভাই বলছেন না 3 আর স্যার 3 ছাড়া 12টা স্থান তৈরি হয়েছে, শেষ। সহজ কথাবার্তা, আমি বুঝি না কিচ্ছু ভাই। আমার যদি দ্বিমাত্রিক অ্যারে দেয় পরীক্ষার হলে আমার দ্বিমাত্রিক অ্যারে দিয়ে বলছে এটি একটি দ্বিমাত্রিক অ্যারে, এই অ্যারেটি কতটি স্থান তৈরি করেছে, আপনি বলবেন 12টি, শেষ। আসেন দ্বিমাত্রিক 3, 4, সরি আমি নিজেই তো দুষ্টু হয়ে গেলাম। আচ্ছা 3, 4, 2, ঠিক আছে। সুন্দর করে এরকম করে লিখছে ইন্টিজার, তারপরে লিখেছে পুরোটা এক লাইনে লিখতে চাই। আচ্ছা ফার্স্টে লিখলো ইন্টিজার, এরপরে লিখলো মার্কস, এরপর এখানে 3, 4 আছে না, সো ওইখানে আছে 3, 4, 2, ঠিক আছে। এটা সেমিকোলন, আচ্ছা এটা আছে। এখন তোমাকে পরিষ্কার করে ভাইয়া বলা হলো কতটি স্থান তৈরি হয়েছে, তুমি কি করবা, তুমি তো বোঝো না কিচ্ছু, ঠিক আছে, তুমি এখনো বাচ্চা শিশু, বোঝো না কিছু, তুমি সবগুলো গুণ করে দিবা। 3, 4, 12, 12 দুগুণে 24, বা 24টা স্থান তৈরি হয়েছে, শেষ। একমাত্রিক অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে, ত্রিমাত্রিক অ্যারে, শেষ। পরিষ্কার বাংলা কথাবার্তা, পরিষ্কার বাংলা। আচ্ছা ভাই এবার একটু বোঝান তো এগুলো আসলে ঘটনাটা কি ঘটে। ভাই ঘটনাটা যেটা ঘটে, কোনো একটা অ্যারেতে যখন এইরকম 2টা মান থাকে, ঠিক আছে, 2টা ভ্যালু এখানে তারা ঢুকাই দেয়, তখন তোমাকে বুঝতে হবে ভাইয়া প্রথমটা হচ্ছে সারি, পরেরটা হচ্ছে কলাম। তাহলে খেয়াল করে দেখো এখানে সারি কয়টা, 3টা। এই যে কয়টা সারি তৈরি হলে, এই যে উপরের, আমি আরো আলাদা কালার করি। আচ্ছা উপরের এই যে জায়গাটা দেখতেছো ভাই, এটা হচ্ছে একটা সারির জায়গা।
এই যে জায়গাটা দেখতেছো এইটা একটা সারির জায়গা, এই যে জায়গাটা দেখতেছো এটা একটা সারির জায়গা। তাহলে কয়টা সারি হলো? 3টা সারি হলো। কলাম কয়টা হবে? কলাম হবে 4টা। তাহলে কলাম কয়টা? কলাম 4টা। ঠিক আছে, 4টা কলাম। তাহলে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। এর পরবর্তীতে খেয়াল করে দেখো ভাই, এই হলো 4টা কলাম। ঠিক আছে, এখন তুমি বলছো ভাই 4টা কলামের জন্য আমি 4টা দাগ দিয়েছি, জায়গাটা কোথায় তৈরি হয়েছে? এই যে দেখো, একটা, 2টা জায়গা, 3টা জায়গা, 4টা জায়গায়। ঠিক আছে, কলামের জন্য 4টা জায়গা হয়েছে। এখন পরিষ্কার বাংলা প্রশ্ন, এখানে মোট কতটি জায়গা হয়েছে? এখানে মোট কতটি জায়গা হয়েছে? তাহলে আমি যদি একটু একটু দেখি, দেখেন ভাই, এই যে একটা জায়গা, এই যে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। ঠিক আছে, হয়ে গেল। এখন কোনো এক দুষ্ট বাচ্চা বলবে, না না ভাইয়া এ তো হয়নি। কেন হয়নি ভাই? সে বলবে, ভাই এই যে নিচের দিকেও তো ঘর আছে, এগুলো 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 এগুলো। ভাই যখন আমি আপনারা বলছিলাম 3টা সারি তৈরি করছি, একটা সারি, 2টা সারি, 3টা সারি, আমি কি নিচে গেছিলাম? আমি কি নিচে গিয়েছিলাম? উত্তর হচ্ছে না। ঠিক আছে, এর পরবর্তীতে কেউ বলবে, ভাই এই পাশে কি হবে? এই পাশে কিছু হবে না। ভাই এই পাশে কি আমি আসছিলাম? আসি নাই। ঠিক আছে, আমার কিন্তু আবেগ কাজ করলে চলবে না ভাই, আমার বিবেক কাজ করতে হবে। সো নিচের এগুলো, এ পাশের এগুলো ধরা যাবে না। সেরকম 12টি স্থান তৈরি হয়। ঠিক আছে, 3-4 থাকলে আপনি যদি না বুঝেন এরকম ভাবে, আপনি সুন্দর করে কলাম সারিতে যদি না বুঝেন, আপনি গুণ করে দিয়ে বলবেন একটা স্থান তৈরি হয়েছে, অ্যারেতে এতগুলো স্থান তৈরি হয়েছে। পরিষ্কার বাংলা কথা। এরপর অ্যারে তাহলে কি করে? আমি বুঝতে পেরেছি, একই টাইপের অনেকগুলো ডেটা থাকলে তাদের জন্য অনেকবার ভেরিয়েবল না করে আমি যদি ডেটা টাইপের একটা গুচ্ছ তৈরি করি, তাকে বলা হবে অ্যারে। ফরম্যাটটা কি, সিস্টেমটা কি? ফার্স্টে ডেটার টাইপ, মনে করেন ইন্টিজার, তারপরে হচ্ছে অ্যারেটার নাম, মনে করেন রোল, তারপরে হচ্ছে অ্যারেটার সাইজ, যত খুশি তত। অ্যারে কয় রকম হইতে পারে? অ্যারে 2 রকম হইতে পারে, একমাত্রিক, বহুমাত্রিক। একমাত্রিক, বহুমাত্রিক। ভাই একমাত্রিক তো অ্যারে লেখাই থাকে, সুন্দর পরিষ্কার সহজ, আমি পারি। ভাই বহুমাত্রিক কি হবে? ভাই বহুমাত্রিক অ্যারে আবার কয়েক রকম হইতে পারে, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, যত মাত্রা ইচ্ছা তত মাত্রা। সাধারণত দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক বইতে আলোচনা করা হয়। ঠিক আছে ভাই, 3 আর 4, তাহলে এখানে 2টা লিখছে, কয়টা লিখছে? 2টা। তাহলে হচ্ছে এখানে আমি বুঝতে পারতেছি দ্বিমাত্রিক। যদি এখানে 3টা লিখতো দ্বিমাত্রিক, যদি 4টা লিখতো 4 মাত্রিক হতো। ঠিক আছে ভাই, গুণ করে দিব, গুণ করে যত পাবো তত স্থান তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আসেন নিচে যাই। নিচে লাস্ট একটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে ফাংশন। সেটা নাম হচ্ছে ফাংশন। ফাংশন আমরা অনেকবার ব্যবহার করছি এখানে। মেইন ফাংশন পুরা মানে সি প্রোগ্রামিং চ্যাপ্টারটাতে মেইন ফাংশন এটা বারবার ব্যবহার করছি। বাট ফাংশন কি, কাকে বলে, এটা একটু দেখবো। আচ্ছা দেখেন, প্রোগ্রামে যখন কতগুলো স্টেটমেন্ট কোনো একটা নামে একটা ব্লকের মধ্যে অবস্থান করে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে, তাকে বলে ফাংশন। শেষ, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আমার প্রোগ্রামিং এর মধ্যে সহজ বাংলা, প্রোগ্রামিং এ কতগুলো স্টেটমেন্ট, একটা ব্লকের মধ্যে অবস্থান করলে, কতগুলো স্টেটমেন্ট একটা ব্লকের মধ্যে অবস্থান করে নির্দিষ্ট কাজ করলে তারাই বলে ফাংশন। ফাংশন 2 রকম, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। বুঝি নেই, কিচ্ছু বুঝি নেই। আপনি বলবেন কিচ্ছু বুঝি নেই। ভাই দেখেন তো, এই যে উপরে, আমি একটু মুছে দেই, এই যে উপরে আপনি বড় সড়ো করে এই যে এটা লিখছেন, ওকে, আপনি এই যে বড় সড়ো করে এখানে লিখছেন stdio, আমি অন্য কালি দিয়ে আপনাকে বোঝাতে পারি। stdio.h, এটা কি লিখছেন? এটা একটা ফাংশন লিখছেন। কেন লিখছেন? আগেই আপনাকে পড়াইছি, এইটার মধ্যে আপনার ইনপুট স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্ট রয়েছে, তাই লিখছেন। ভালো কথা। ভাই আমি একটু ম্যাথমেটিক্যাল কাজ করবো তো, তাহলে ভাই এই যে math.h এই ফাংশনটা নিয়েছেন, math.h এই ফাংশনটা নিয়েছেন। আপনি বলুন কেন নিয়েছেন? ভাই আপনি ম্যাথমেটিক্যাল কাজ করবেন না কি করবেন? ভাই কোনো একটা কিছুর বর্গমূল করবো, কোনো একটা কিছুর বর্গমূল বের করবো। এই যে ভাই বর্গমূল বের করার জন্য এই কাজটা, এই যে SQRT এই স্টেটমেন্টটা, এটা যে স্টেটমেন্ট কেমনে বুঝছেন? এই যে ভাই লাস্টের সেমিকোলন ওইটা দেখে বুঝছি এটা স্টেটমেন্ট। আচ্ছা ভালো কথা, এই স্টেটমেন্টটা আছে কোথায়? এই SQRT লিখলে আমার কম্পিউটার কেমনে বুঝবে এটা দিয়ে বর্গমূল করবে? এটা কোথায় আছে? ভাই এটা এই ফাংশনটার ভিতরে আছে।
এই ফাংশনটার ভিতরে আছে ভাই। এই প্রিন্টএফ স্ক্যানএফ লিখতে যে কাজ করতে হয় এটা কোথায় আছে ভাই? এটার মধ্যে আছে, বুঝতে হবে ভাই। এর পরবর্তী এই যে ধাপে ধাপে এইভাবে কাজ করবেন, এটা কোথায় আছে? এই যে মেইন ফাংশন এইটার মধ্যে আছে। তো বুঝতে পারতেছেন? তাহলে একটা প্রোগ্রামিং এর মধ্যে এই স্টেটমেন্টগুলো ব্লক আকারে যেই ফাংশনটার মধ্যে থাকে, যার মধ্যে থাকে তারই বলে ফাংশন। ফাংশন হতে পারে দুই রকমের, একটা হচ্ছে আমার বিল্ট ইন ফাংশন, আগে থেকে বানানো আছে, আগে থেকে বানানো আছে, আগে থেকে কি আছে ভাই? বানানো আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। সি প্রোগ্রামিং এর এটাই হচ্ছে সুবিধা, আমি নিজে নিজে একটা ফাংশন তৈরি করতে পারবো, আমি নিজে নিজে আমার প্রোগ্রামিং এর জন্য ডিফাইন করে একটা ফাংশন তৈরি করতে পারবো। এই হচ্ছে কথাবার্তা। দেখেন আমাদের ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই ক্লাসটার সবচেয়ে বড় ফল্ট, সবচেয়ে বড় যে কি বলবো বলা যেতে পারে মানে দুর্বলতা, উইকনেস, এই ক্লাসটা আপনারা প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় ধরে এই ক্লাসটার ডিউরেশন আমি যেটুকু দেখলাম, 2 ঘন্টা ধরে এই ক্লাসটা করার পর আপনার উইকনেসটা কোথায় থেকে যাবে? ওই উইকনেসটা থাকবে হচ্ছে প্র্যাকটিসে। প্র্যাকটিসে আমি মোটামুটি নিশ্চিত যেই ছেলেটা বা যেই মেয়েটা এই ভিডিওটা মনোযোগ দিয়ে একটাবার দেখবেন, একদম ফ্রি মাইন্ডে, যে আমি পারবো না পারি না এইসব না, ফ্রি মাইন্ডে একটাবার দেখবেন, সে অন্তত পক্ষে আমার সি প্রোগ্রামিং এর চলক কি ব্যাপারটা পারবে, সে অন্তত পক্ষে সি প্রোগ্রামিং এর অ্যারে কি কাজ করে পারবে, সে অন্তত পক্ষে সি প্রোগ্রামিং এর কি ওয়ার্ড গুলো পারবে, সে অন্তত পক্ষে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বা স্টেটমেন্ট ব্যাপারটা পারবে। খুব ছোট ছোট কিছু টপিক সে পারবে। তাকে যদি অনুধাবন লিখতে বলে, তাকে যদি কেউ জ্ঞানমূলক লিখতে বলে, ভাইবা লিখতে, ভাইভাতে জিজ্ঞেস করে, মানে হচ্ছে প্র্যাকটিক্যালে যে ভাইবা হয় ওখানে জিজ্ঞেস করবে, আপনি হয়তো নিশ্চিত 25 তো পাবোই, 25 না, 25 যদি কোনোভাবে 21 পান এ প্লাসটা ছুটে যাবে। 25-21 পেলে এ প্লাস ছুটে যাবে। বাংলা কথাবার্তা, 25 যদি আপনার স্যার 21 দেয়, আপনার 18 দেয়, 19 দেয়, আপনি বলবেন 25-18 পেয়েছি, ইটস এ গুড মার্ক। কিন্তু প্র্যাকটিক্যালে ভাই 25-18 ইজ এ ব্যাড মার্ক, ঠিক আছে। আপনি ভাইভাতে এগুলো কিচ্ছু পারলেন না, আপনার মার্ক অটো ছুটে যাবে। সো ওইটার জন্য এগুলো খুবই ভালো একটা এফেক্টিভ রেজাল্ট নিয়ে আসবে। এরপর আমাদের অনেকে যারা ভাই সি প্রোগ্রামিং আগে পড়েন নাই তারা অন্তত এখন কিছুটা হলেও এই ক্লাসটার মাধ্যমে বুঝতে পারবেন। এখন আপনার যেটা দরকার সেটা হচ্ছে কিছুটা প্র্যাকটিস। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আগামীকালকেই আপনার পরীক্ষা দিয়ে আসার পর আমরা প্রতিটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাস নিব। প্রতিটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার, 1 নম্বর 2 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাস হবে। সেখানে আমি আবার এই 5 নম্বর চ্যাপ্টার নিয়ে কথা বলবো। সেখানে আমি বেশ কয়েকটা প্র্যাকটিস বা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করব। সেই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত পেজ থেকে হবে। প্লিজ আপনারা ক্লাসটা একটু দেখার চেষ্টা করবেন এবং আশা করি আপনারা আমার কথাগুলো পরিষ্কারভাবে এই ধারণাগুলো বুঝতে পেরেছেন। এই ক্লাসটা রেকর্ডেড, কারণ আপনাদের এখন অন্য পরীক্ষা চলতেছে, তার কারণ আমরা এই ক্লাসটা রেকর্ডেড আকারে আপনাদেরকে দিচ্ছি। যখন আপনি এই ক্লাসটা দেখবেন তখন অবশ্যই আপনি আমাকে পাবেন না প্রশ্ন করতে, বাট আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি আপনার পরীক্ষা 7 তারিখের পরপরই বা 7 তারিখ আপনি পরীক্ষাটা দিয়ে আসার পরপরই একটা না আমাদের আইসিটি ক্লাস আছে, সেই ক্লাসে দেখা হবে, সেই ক্লাসে প্রশ্ন হবে, যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ আপনারা আইসিটিতে অত্যন্ত সফলতার সাথে এ প্লাস বা খুব ভালো একটি মার্কস, আমি আশা করব 90 কাছাকাছি 90+ মার্কস আপনারা অর্জন করতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।